অযোগ্যদের 12.5% বা 12% সুদের হারে বেতন ফেরত দিতে হবে। মানে চাকরি চলে গেছে, পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে। এটার পক্ষে বলবো না বিপক্ষে বলবো, এতে আনন্দিত হব না নিরানন্দিত হব। আজকে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের 26,000 চাকরি বাতিল করেছে 2016 প্যানেল, এবং গতকাল সারা দিন এবং রাত জেগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে ভারতীয় সংসদ বা লোকসভাতে। কালকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করার জন্য গোটা রাত জেগে একেবারে মুসলিম সম্প্রদায়ের লাভ লস ভালো মন্দ বিচার করে সারা রাত জেগে ওয়াকফ বিল পাস করিয়েছে। তো এরকম বিভিন্ন রকম খবর আছে। তারপরেও আগামী পরশুদিন শনিবার আমি মালদা জেলার যে বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্পের পাশে যাত্রাডাঙ্গা হালনা মোহাম্মদপুর বিলাসীপাড়া আব্দুল কুদ্দুস অক্তিয়া মসজিদ নির্মাণ কল্পে একটা ধর্মীয় আছে, ওই মসজিদ নির্মাণ কল্পে উন্নতি কল্পে এই জালসা আছে, ওই জালসাতে যাব ইনশাল্লাহ আগামী পরশুদিন, মানে এই শনিবার আসছে। ওইটা হচ্ছে আপনার কয় তারিখ পড়ছে শনিবারের দিন? আজকে হচ্ছে 3 তারিখ, 4-5 তারিখে আর কি, 5-4-2025 সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত হবে। ওইখানে আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে যে আজকে বিভিন্ন রকম একদম মানে গতকাল সারা দিন গোটা ভারতবর্ষের কোটি কোটি মানুষ লোকসভার দিকে তাকিয়ে আছে। কে পক্ষে বলছে, কে বিপক্ষে বলছে, কে কি বক্তব্য দিচ্ছে, কার কি যুক্তি, এগুলো সারা দিন। এবং আমাদের মতো মানুষ তো রাত জেগে যতক্ষণ চলেছে ততক্ষণ পর্যন্ত দেখেছি। তারপরে ঘুম থেকে উঠেই সুপ্রিম কোর্টের 26,000 চাকরিজীবীদের চাকরি বাতিল করেছে। মানে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় পূর্ণবহাল রেখেছে। তো এরকম বিষয় নিয়ে মানুষ বর্তমান দিনে গোটা দেশের প্রত্যেকটা মানুষ কি নিয়ে ব্যস্ত থাকবে? এই তো চলছে সারাদিন পক্ষ বিপক্ষ, এই ওই, ধরুন যোগ্য অযোগ্য, অনেকের বক্তব্য যে যোগ্য অযোগ্য চিহ্নিত করতে পারলো না, অথচ অযোগ্যদের 12.5% বা 12% সুদের হারে, যোগ্যদের 12.5% বা 12% সুদের হারে বেতন ফেরত দিতে হবে। মানে চাকরি চলে গেছে, পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে। এটার পক্ষে বলবো না বিপক্ষে বলবো, এতে আনন্দিত হব না নিরানন্দিত হব, এরকম যে বিষয়টা আছে। ধরুন আপনার পক্ষে আনন্দিত খবর যে যারা যে সমস্ত টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল গেল, অথচ যারা যোগ্য পড়াশোনা করে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি চলে গেল। মানে প্রশাসন বা বিচার ব্যবস্থা বা সরকার বা বোর্ড বা বিভিন্ন রকম যে দফতরগুলো আছে যারা চাকরি বাকরি দিয়েছিল, তো এরা কে যোগ্য কে অযোগ্য চিহ্নিত করতে না পারার কারণে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। এর পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন, এটা বিজেপি করেছে না তৃণমূল করেছে না সিপিএম করেছে না কংগ্রেস করেছে, এগুলো তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু এগুলো একটা কালো দিন। গণতন্ত্রের পক্ষে যারা চাকরি দিয়েছিল সেই সময় যদি গুরুত্ব আকারে বা কোন রকম নির্ভেজাল বা ভেজাল মুক্ত ভাবে প্যানেল তৈরি করতো তাহলে এই প্রশ্ন আসতো না। তো এইরকম বিষয়ে অনেক রকম ব্যাপার আছে। কি বলছে মসজিদের ব্যাপারে কি হলো এটা নাকি? ভাই চিমটি কাটাকাটি করিস না তো ভাই, সব সময় এক মুডে থাকি না, বুঝতে পারলে না? সবসময় এক মুডে থাকে। গোটা ভারতবর্ষের একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল আজকের রাজ্যে। একটা মাস্টারমশাইয়ের ভিডিও দেখলাম, কাঁদতে কাঁদতে ও তার ছোট বাচ্চা আছে, একটা ভিডিওতে দেখলাম ছোট বাচ্চা আছে এবং সে বলছে যে আমার ছোট বাচ্চা আছে, আমি আমার জন্ম থেকে আমার জ্ঞান অবস্থা থেকে আজ অব্দি কোন রকম দুর্নীতি বা কোন রকম এর সাথে জড়িত নেই, তবু আমার চাকরি চলে গেছে। অনেকেই আবার ওই যে রাস্তায় গাছতলাতে চাকরি বিক্রি হচ্ছিল ওই চাকরি কিনেছে, তাদের জন্য আমাদের আহা বা কষ্ট নেই। তাদের জন্য যারা রাস্তাঘাটে
চাকরি কিনেছিল, চাকরি বিক্রি করেছিল, চাকরি নিয়েছিল, নেতার তেল ধরে, টাকা দিয়ে, পা ধরে, এই করে সেই করে, তাদের প্রতি আমাদের সহানুভূতিও নেই, দুঃখও নেই। যা কি বলে, আম খেলে ইয়ে হবে আর কি, বুঝতে পারলেন না? তো এবার ব্যাপারটা হচ্ছে, যারা ন্যায্যভাবে পরীক্ষা দিল এবং যারা জীবনে কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, আজকের এই কলঙ্ক ঘাড়ে নিয়ে তাদের চাকরি চাকরি চলে যাচ্ছে। সুপ্রিম কোর্টের যেটা হাইকোর্টে যে রায়টা দিয়েছিল, সেই রায়টা বহাল রেখেছে, কিছু জিনিস আলাদা করেছে। সেটা হলো এই যে, যারা অরিজিনালি অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে, সবার বেতন নয়, যারা অযোগ্য। তো অনেকের প্রশ্ন করছে যে এইদিকে বেতন ফেরত পাওয়ার ক্ষেত্রে যোগ্য অযোগ্য বুঝতে পারলো, কিন্তু চাকরিটাকে বহাল রাখার জন্য যোগ্য অযোগ্য বুঝতে পারলো না। এরকম দেখুন, কমেন্ট বা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট, এরকম বিভিন্ন রকম ব্যাপার থাকবে। নিঃসন্দেহে রাজ্যের অনেকে সুস্থ স্বাভাবিক মানুষ যারা, তাদেরকে কিন্তু কি বলে, এই রায় পছন্দ হবে না। হ্যাঁ, অনেক রায় এরকম আছে সুপ্রিম কোর্টের, আমারও পছন্দ হয়নি, এরকম অনেক রায় আছে আমারও পছন্দ হয়নি, কিন্তু আমরা ভারতবাসী, ভারতের সব থেকে উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কোনো কিছু বলার নেই। অনেক ক্ষেত্রে এরকম রায় এসছে। এর আগে লাস্ট একটা রায় এসেছিল, যেটা আমার পছন্দ হয়নি, যে কোন আপনার এলাহাবাদ হাইকোর্টে যে একজন জাজ কি বলে, মামলা করতে গিয়ে বলেছিল যে মেয়েদের স্তন খামচে নেওয়া, মেয়েদের পায়জামার নাড়া খুলে দেওয়া, এটা অ্যাটেম্প টু রেপ বা ধর্ষণের চেষ্টা নয়। এরকম রায় আছে, অনেক রায় আছে যেটা আমাদের মনোপুত নয় সুস্থ স্বাভাবিক মানুষের। এর আগের সুপ্রিম কোর্টের রায়, যে রায়ের কারণে হলো, তো বিভিন্ন রকম ব্যাপার আছে অনেকের। এর আগে অনেক রায় আছে যেগুলো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যে খুশি হয়েছে বা হয়েছে, এরকম অনেক রায় আছে। তো এটা গেল রায়ের গল্প। বিভিন্নভাবে চাকরি চলে, এর জন্য দায়ী কে? ও এখানেও হিন্দু মুসলমান খুঁজতে যেও না ভাই, হিন্দুদের চাকরি গেল, মুসলমানের চাকরি গেল, সব ব্যাপারে হিন্দু মুসলমানের চাকরি চলে গেল, এরকম ব্যাপার না। আরে 26,000-এর মধ্যে মাত্র কয়েকটা মুসলমান ছিল, বাকি সবই হিন্দু ছিল। তো সব ব্যাপারে হিন্দু মুসলমান ঢোকানো ঠিক নয়। আমার কথাটা আমি হয়তো বোঝাতে পারলাম না। যে সমস্ত 26,000-এর কাছাকাছি যে সমস্ত চাকরি গেছে, নিঃসন্দেহে কোন হিন্দু মুসলমান, এখানেও আবার হিন্দু মুসলমান ঢুকাতে হবে। এক ভাই কমেন্ট করেছে যে এখানে আবার হিন্দু মুসলমান ঢুকানোর কি আছে, মুসলমানরা এমনি চাকরিতে পিছিয়ে আছে। এই 26,000-এর মধ্যে কয়জন মুসলমান ছিল? ধর মাত্র কয়েকজন ছিল, বাকি তো সব ছিল। তো সব ব্যাপারে হিন্দু মুসলমান করতে গেলে লসে পড়তে হয়, বুঝতে পারলেন না? এই সুপ্রিম কোর্টের যে রায়, নিঃসন্দেহে আজকে গোটা রাজ্যের মানুষকে ভাবিয়ে তুলেছে যে এত বড় একটা কি বলবো এটাকে, 26,000, ইটস নট এ জোক, ছোট ব্যাপার নয় যে এতজন কর্মরত। আজকে স্কুলে পরীক্ষা চলছিল না, কি চলছিল, ওইখান থেকে 11 জন শিক্ষক, এক একটা স্কুলের 11 জন, এক একটা স্কুলের 8 জন, এরকম করে মাস্টারমশাই বাতিল হয়ে গেল। তো স্বাভাবিকভাবেই এটা বিভিন্ন রকম, ওই যে বললাম না যে কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ মাখছে, রং মাখছে, কেউ কান্নাতে চোখের জল ভাসাচ্ছে, এরকম ব্যাপার আছে। এবং গতকালকে ভারতবর্ষের সংসদ বা লোকসভাতে আমরা সবাই ওই কি বলে, লোকসভার দিকে তাকিয়েছিলাম। লোকসভার দিকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে। ওইখানে কিন্তু আসামের জোরহাটের যে মাননীয় এমপি আছেন, তার বক্তব্য আপনারা তার ফেসবুকে গিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসগুলো। অনেক তো ভাই না জানা, কি বলবো, অযোগ্য, তারপর কি বলে, পড়াশোনা কম জানা মানুষ বিভিন্ন রকম মন্তব্য করতেই পারে, কিন্তু শিক্ষিত মানুষ যদি সুন্দরভাবে জিনিসগুলোকে বুঝতে পারে তাহলে দেশ আরো এগোতো। যাই হোক, মালদাতে আসছি শনিবারের দিন, শনিবার রাত্রে ওইখানে একটা অক্তিয়া মসজিদ, আশেপাশের মালদার আশেপাশে নারায়ণপুর, বিএসএফ ক্যাম্প, হালনা, যাত্রাডাঙ্গার আশেপাশে যে সমস্ত ভাইরা আছে তাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ভাইয়া একটা ক্যাসেট নিয়ে কথা আছে, ক্যাসেট নয় কেস, আচ্ছা যাই হোক,
মহিদুল মালদা থেকে বলছি, হ্যাঁ মালদা আসছে। নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের পাশে যাত্রাডাঙ্গা হালনাতে ওইখানে একটা অক্তিয়া মসজিদের ইয়ে হবে। এইদিকে ওয়াকাফ বোর্ড নিয়ে বা ওয়াকাফ ইয়ে নিয়ে কি বলে ওটাকে, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল তৈরি হচ্ছে, কিন্তু ওইখানে মসজিদ তৈরি হবে। ওই মসজিদ তৈরির আর্থিক যে সহযোগিতা বা বিভিন্ন রকম ব্যাপার স্যাপার গুলো আছে তার উন্নতি কল্পে একটা সভা আছে, ওই সভাতে উপস্থিত থাকবো আগামী দিন। এই পুরো আপনারা যদি মনে করেন যে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল শুরু থেকে শেষ অবধি কেন কি বৃত্তান্ত, তাহলে এর পরে লাইভে আমি সুন্দরভাবে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। এবং আপনারা যদি কমেন্ট করেন যে আজকের সুপ্রিম কোর্টের রায় কার পক্ষে গেল কার বিপক্ষে গেল, রায়ে কি আছে, কেন হলো, এই সামগ্রিক বিষয়গুলো যদি জানতে চান তাহলে আরেকটা লাইভ করতে পারি। এবার আজকের এই লাইভটা আমি উৎসর্গ করলাম মালদা জেলা আমার অত্যন্ত কাছের এবং আমার বাড়ির পাশের জেলা, বুঝতে পারলেন না? ইটাহার আর মালদা কত দূর, উত্তর দিনাজপুর আর মালদা খুব পাশাপাশি পড়োশি জেলা। এই পড়োশি জেলাতে মালদা নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের পাশে যাত্রাডাঙ্গা হেলান, আর একবার বলে দিই যাত্রাডাঙ্গা হেলান, হালনা, যাত্রাডাঙ্গা হালনা মোহাম্মদপুর, যাত্রাডাঙ্গা মালদা, বুঝতে পারলেন? হালনা মোহাম্মদপুর বিলাসীপাড়া আব্দুল কুদ্দুস অক্তিয়া মসজিদ নির্মাণ কল্পে এক বিরাট ইয়ে আছে। ওইখানে সোমবার না কি বলে শনিবারের দিন রাত্রে উপস্থিত থাকবো। আর যাই হোক, পরে আবার ডিটেলসে কথা হবে আপনাদের সাথে।